গাইস, খেলা খেলা করতে করতে বেলা হয়ে গেল। এবার সময় হয়েছে একটু ঘুমু ঘুমু করবার। তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও। তাহলে আজকের জন্য গুড বাই। 4 বছর পর আমার ছেলেবেলার বন্ধু পিন্টু এসেছে আমার বাড়ি। ও এখন প্রবাসের বাসিন্দা। কথায় কথায় গল্প হলো অনেক। সন্ধে হতেই লোডশেডিং আর বাইরে তুমুল ঝড় বৃষ্টি। পিন্টু বলে উঠলে, আহা, এমন আবহাওয়া এমনি গা কানা ছমছমিয়ে ওঠে রে। একটা ভূতের গল্প হবে নাকি? এই রে, এখন আবার তুই তেনাদের নাম নিলি? চুপ কর তো, এসব ভূত টুত বলে কিছু হয় না, ওগুলো সব বুঝলো কি? ও তাই বুঝি, বেশ, তবে তোকে একটা ঘটনার বিবরণ দি, শুনবি? ও ভূতের গল্প তো? শোনা শোনা, এক্ষুনি শোনা, আমি তো শোনার জন্যই বসে আছি। গল্প না সত্যি সেটা শোনার পরেই না হয় বিচার করিস। ঠিক আছে, বেশ, তাহলে শুরু কর, ছটপট শুরু কর দেখি। ঘটনাটা বছর দেড়েক আগে। মালদার নিকটবর্তী গ্রামের নির্জন এক রাস্তা ধরে চলেছি রিকশায় করে। তুই তো জানিস পেশা আমি গায়ক। পাড়া গাঁয়ের বিভিন্ন ফাংশনে গিয়ে বেড়াই, কখনো কিশোর কুমার, আবার কখনো হেমন্ত। তবে আজকাল চ্যাংড়া যুবকদের আবদার রাখতে ডিস্কো গানও গাইতে হয়, নইলে টাকা দেওয়া নিয়ে বিজয় ঝামেলা। তারা চায় এমন গান গাইতে হবে যাতে তারা ভূতের নৃত্য করতে পারে। তো এসব হাবিজাবি ভাবতে ভাবতে এগিয়ে চলেছে। হঠাৎ মনে হলো, এই রে, এই ঘুটঘুটে অন্ধকার রাস্তায় আমি তেনাদের নাম নিয়ে নিলাম। রাম 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 রাম, কি যে হবে, কি যে হবে এখন কে জানে। সেদিন এক যাত্রাপালায় গান গাইতে যাচ্ছিল। হ্যাঁ, ব্যাপারটা অদ্ভুত শোনালেও তখন কিছু করার ছিল না আর কি। অনেকদিন কোনো অনুষ্ঠানে ডাক পাচ্ছিলাম না, তাই টাকা পয়সার একটু টানাটানি এমনিই চলছিল। হঠাৎ একদিন, হ্যালো হ্যালো, আপনি কি নিত্যানন্দ আইচ কথা বলছেন? বলছি। আমি বেস্ট অপেরা শো যাত্রাপাটির ম্যানেজার বলছি। হ্যাঁ বলুন। দাদা, যাত্রায় কয়েকটা গীতিনাট্য গেয়ে দেবার জন্য আপনাকে ফোন করলাম। আমাদের যাত্রাপাটির আগামী শো মালদা শহর থেকে বেশ কিছুটা ভেতরে একটা গ্রামে হবে। না না দাদা, যাত্রাপালায় গান গাইতে আমি পারবো না। বিশ্বাস করুন দাদা, একেবারে মারা পড়ে যাবো। যে ছেলেটা বিবেকের পাঠ করে সে ভারী অসুস্থ হয়ে পড়েছে। আপনি যদি হেল্প না করেন, পাবলিক আর আমাদের আস্ত রাখবে না দাদা। বুঝলো, কিন্তু টাকা পয়সা? আহা, ও নিয়ে ভাববেন না, আপনার যা ডিমান্ড সব পাবেন। আপনি শুধু আজ বেরিয়ে পড়ুন, পরশু প্রোগ্রাম। গীতিনাট্যটাও তো কিছু মুখস্থের ব্যাপার রয়েছে। বুঝলাম, কিন্তু আজ এখন বেরোলে হাওড়ায় গিয়ে ট্রেন ধরে মালদা পৌঁছতে তো রাত হয়ে যাবে। কোনো ব্যাপার নয়, রাত হলেও কোনো সমস্যা নেই, আমরা একটা রিকশা পাঠিয়ে দেব, সে আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ফোন রেখে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেন পেতে সমস্যা হলো না, সব ঠিকঠাকই চলছিল। গন্ডগোলটা বাঁধলো ঘন্টা খানেক পর। ট্রেন দাঁড়িয়ে পড়লো মাঝ রাস্তায়। একজন প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করতেই উত্তর এলো, বর্ধমানের আগে ট্রেন অবরোধ চলছে, তাই সব গাড়ি পরপর দাঁড়িয়ে, অবরোধ না উঠলে কোনো গাড়ি ছাড়বে না। কথাটা শুনে হকচকিয়ে গেলাম। কত রাত হবে পৌঁছতে কে জানে। তৎক্ষণাৎ ম্যানেজারকে ফোন করার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ দাদা, আমি বলছি, বিপদে পড়েছি যে বড়। ট্রেন অবরোধ চলছে এখানে, কখন ছাড়বে গাড়ি কোনো ঠিক নেই। আদৌ কত রাতে পৌঁছবো কিচ্ছু জানি না। আপনি কিছু চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। যত রাতই হোক আমাদের রামু ঠিক রিক্সা নিয়ে আপনাকে স্টেশন থেকে তুলে নেবে। ও আপনি কিচ্ছু ভাববেন না। তবে 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 আবার কি? তবে বলছিলাম যে মালদায় আর নেমে লাভ নেই, বুঝেছেন? ওখান থেকে অনেকটাই দূর হয়ে যাবে। আপনি বরং মালদার 2টো স্টেশন আগে নামবেন। ওখান থেকে মোটে 3 কিলোমিটার রাস্তা। ওহো, তাহলে তো ভালোই হলো, এটা আগে বলবেন তো। আসলে বুঝতেই পারছেন, যাত্রাপালার এত চাপ না, সব গুলিয়ে যাচ্ছে। আরো প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেন ছাড়ল।
যথারীতি স্টেশনে পৌঁছতে পৌঁছতে বেজে গেল রাত 12টা। প্ল্যাটফর্মে নেমে দেখি আমি একমাত্র যাত্রী যে ওই স্টেশনে নামলাম। পুরো স্টেশন চত্বর খাঁ খাঁ, কোথাও কেউ নেই। কেমন যেন গাটা শিরশিরিয়ে উঠল। ম্যানেজারকে ফোন করলাম, ফোন বেজে গেল, ধরল না। যদিও এত রাতে ঘুমিয়ে পড়েছে বোধহয়। কি জানি, যদি রিক্সা না থাকে তাহলে আর এক সমস্যা। এই ভয়টাই মনের মধ্যে কাজ করছে। শেষে ভগবানের নাম জপতে জপতে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। ভারী ব্যাগটা কাঁধে নিয়ে একটু এদিক ওদিক তাকাতে দেখলাম একটু দূরে একটা ঝাঁকড়া ঝোপের নিচে নিকষ কালো অন্ধকারে একটা রিক্সার আবছা অবয়ব। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। ধীর পায়ে এগিয়ে গেলাম ওই দিকে। চালকেরও বলিহারি, প্ল্যাটফর্মের সামনে তাও টিম টিম করে একটা বাল্ব জ্বলছে। কোথায় সেখানে রিক্সাটা দাঁড় করাবে তা না, এই অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে। রিক্সার সামনে গিয়ে দেখি কেউ নেই। এ কি মুশকিল হলো রে বাবা, রাত বিরেতে লোকটা রিক্সা রেখে গেল কোথায়? হ্যান্ডেলের উপর বাঁধা হর্নটা সজোরে টিপতে লাগলাম, যদি শব্দ শুনে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর আপাদমস্তক মুড়ি দিয়ে একজন ঝোপ থেকে বেরিয়ে এলো। বাবু, আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বোধহয়। হ্যাঁ, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানো? এই নির্জন অপরিচিত অঞ্চলে কাউকে চিনি না, কিছু জানি না, এরকম দুম করে কোথায় চলে গিয়েছিলে? বাবু রাগ করিন না, দাঁড়াইছিলাম, হঠাৎ ইয়ে পাইল গিয়া, তাই একটু সারতে গিয়েছিলাম, কিছু মনে করিলেন না। উঠে পড়ুন, উঠে পড়ুন। ঠিক আছে ঠিক আছে, এখন চলো। উঠে বসলাম রিক্সায়। ইতিমধ্যে ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। বেশ কিছুক্ষণ রিক্সা চলল। লেট মি গেস, এই রিক্সা চালকটাই আসলে ভূত, তাই তো? বাবা বাবা বাবা, অমনি বুঝে গেলি। তাহলে আর কি, গল্প শেষ? না 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 ভাই, মজা করছিলাম, তুই কন্টিনিউ কর। হ্যাঁ, আমি ভাবলাম ম্যানেজার বাবু নিশ্চয়ই কোনো বাজে লোককে পাঠাবে না, এইটুকু তো ভরসা করাই যায়। তাও অন্ধকার রাতে আমার বেশ ভয় করছিল। কখন থেকে রিক্সা চলছে? ফোনের ব্যাটারির চার্জ ইতিমধ্যেই শেষ। একবার রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আর কত দূর ভাই? এই যে বাবু, আর একটুক্ষণ, আপনি চিন্তা করবেন না, ঠিক জায়গা মতো আমি ঠিক পৌঁছে দেব। এরপর যদিও আমার চিন্তা বিন্দু মাত্র কমল না। পথে কোথাও কোনো জনবসতির চিহ্ন দেখতে পেলাম, শুধু কিছু ঝোপঝাড় আর ক্ষেত। আরো কিছুক্ষণ চলার পর দূরে দেখলাম একটা মাঠের মধ্যে সূক্ষ্ম আলোর রেখা। এতক্ষণে আলো দেখে মনে একটু বল পাওয়া গেল। যাক, মনে হচ্ছে গন্তব্যের কাছাকাছি এসে গেছি। আরো একটু কাছাকাছি যেতেই একটা প্যান্ডেল চোখে পড়ল। ঢোকার মুখে কয়েকজন দাঁড়িয়ে, পাশে বাঁশের খুঁটিতে একটা হ্যাজাক চলছে। প্যান্ডেলের কাছাকাছি যেতেই রিক্সার লোকটা বলে উঠল, বাবু আমরা এসে গেছি, নেমে পড়ুন, সব ভাই আপনার জন্য অপেক্ষা করছে। প্যান্ডেলটা দেখে হঠাৎ খটকা লাগলো মনে, কেমন যেন বিয়ে বাড়ির প্যান্ডেল লাগছে। আমি রিক্সার লোকটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, প্যান্ডেলটা দেখে কিরকম বিয়ে বাড়ি মনে হচ্ছে না? আরে বরেছে যে, ওদিকে দেখ। ওই লোকগুলোর কথায় আশ্চর্য হয়ে গেলাম। মানে বেস্ট অফিসারও কোথায়? কি ব্যাপার কি, তুমি আমায় কোথায় নিয়ে এলে? রিক্সার লোকটার ভাবগতিক ঠিক না দেখে বললাম, ছাড়ো, তোমায় আর আমায় নিয়ে যেতে হবে না, যত সব ভুলভাল জায়গায় নিয়ে এসছো, আমি নিজেই চলে যাচ্ছি। যাচ্ছেন কোথায় বাবু? বারবার বিয়ে করতে এসে পালিয়ে যাবেন ভেবেছেন? তা তো হতে পারে না বাবু। এসব কি? এই তুমি কে? ওরে বাবা, এসব কি হচ্ছে? বাঁচাও।
হঠাৎ একটা দুদুনিতে জ্ঞান ফিরে এলো আমার। দেখি 4 জন কঙ্কালসার চেহারার হাতের উপর আমি শুয়ে আছি। কোথাও একটা নিয়ে চলেছে আমায় তারা। আমার পরনে পাজামার পাঞ্জাবি। এ কি কখন পরিবর্তন করলাম আমার পোশাক! শক্ত করে ধরে রেখেছে আমাকে ওরা, একটুও নড়তে চড়তে পারছি না। কান্না পেল আমার। এই অজপাড়া গায়ে গান গাইতে এসে কি আজও বিপদে পড়লাম এখন। এদিকে সেই যাত্রাপাটির কোনো খোঁজ নেই। শেষে ভূতেদের খপ্পরে পড়লাম। কি অবস্থা! পুরো প্যান্ডেল জুড়ে আলো আধারির খেলা। সব জায়গায় হ্যাজাক চলছে, যেন মনে হচ্ছে আজ থেকে 50 বছর আগেকার একটা বিয়ে বাড়িতে পৌঁছেছি। খুব ভয় হচ্ছে এবার, কি করতে চলেছে এরা আমার সাথে। গিয়ে কেঁদে উঠলাম আমি। এই শুনছিস, বড় যে কাঁদতে দে। আমার মেয়েটাকে যখন কাঁদিয়েছিল মনে ছিল না ওর? আমি শুনে আরো জোরে কেঁদে উঠলাম। কাকে কবে কাঁদিয়েছিলাম কিচ্ছু মনে পড়লো না। কি দোষে আমার এত বড় শাস্তি হতে চলেছে তাও জানি না। জোর করে আমায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল বিয়ের মণ্ডপে। যেদিকে তাকাচ্ছি কোনো মানুষ নেই, শুধু সাজগোজ করে কতগুলো কঙ্কাল দাঁড়িয়ে। আমি গিয়ে দাঁড়াতেই কোণে এলো 4টে কঙ্কালের কোলে চেপে। চারদিকে সবাই উলুধ্বনি দিচ্ছে, চারিদিকে একটা উৎসবের মেজাজ। এত জোরে চারদিকে শব্দ হচ্ছে যে আমি নিজের কান্নার আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি না। কোণে মুখের থেকে পান পাতা দুটো সরাতেই দেখলাম একটা কঙ্কাল হাসি হাসি মুখে, নাকে নোলক, মাথায় টিকলি, কানে কান পাশা করে তাকিয়ে আছে। কোন দিকে তাকিয়ে আছে তা অবশ্য বোঝা গেল, কারণ চোখের কোটরগুলো পুরো ফাঁকা। এপার ওপার সব দেখা যাচ্ছে। তারপর একটা শুকিয়ে যাওয়া ফুলের মালা, দুটো হার সর্বস্ব হাত দিয়ে আমার দিকে এগিয়ে দিল। আমি আর নিজেকে সামলাতে পারলুম না। ও মাগো, বাঁচাও! ওই যে স্যার, দেখুন মাঠের মধ্যে কি যেন একটা উল্টে পড়ে আছে। হ্যাঁ তাই তো। এই গাড়িটা ওদিকে ঘোরাও। স্যার, এখনো তো নিঃশ্বাস পড়ছে দেখছি। দেখুন তো ম্যানেজার বাবু, এই লোকটি আপনাদের নতুন গায়ক কিনা? আমি তো ওনাকে কখনো সামনে থেকে দেখিনি, তবে ছবিতে যেটুকু দেখেছি তাতে মনে হচ্ছে এই সেই ব্যক্তি। কনস্টেবল। হ্যাঁ স্যার। যাও তো গাড়ি থেকে একটু জল নিয়ে এসো, মুখে চোখে ছিটিয়ে দাও না, দেখি যদি জ্ঞান ফেরে। আচ্ছা স্যার। আমি কোথায়? আমায় বাঁচান দয়া করে। হ্যাঁ আমরা এসে গেছি তো। আপনি চিন্তা করছেন কেন? কি হয়েছিল? আপনি এখানে কি করে এলেন? একটা কথা বলবো, কিছু মনে করবেন না প্লিজ। আপনারা মানুষ তো। আপনি কি মশকরা করছেন আমাদের সাথে? আপনাকে ফোন করে যোগাযোগ করতে না পেরে ম্যানেজার বাবু আমাদের শরণাপন্ন হন, যাতে আপনাকে খুঁজে বের করতে পারি। সে থেকে সারা রাত ধরে খুঁজে বেড়াতে আপনাকে পাওয়া গেল, আর আপনি এখন প্রশ্ন করছেন আমরা মানুষ কিনা। কি ব্যাপার বলুন দেখি, আপনি কি কোনো সমস্যায় পড়েছিলেন? হ্যাঁ ঠিক সমস্যায় পড়েছিলাম। কি ভয়ঙ্কর কাণ্ড! ওই পেঁচো ভূতটার সাথে আর একটু হলে আমার বিয়ে হয়ে যাচ্ছিল। ভাগ্যিস আপনারা এসে পড়লেন। বুঝলুম। ব্যাপারটা হলো, এখানেই পাশের এক গ্রামে আজ থেকে প্রায় 40 বছর আগে গ্রামের মোড়লের মেয়ের সাথে এক কলকাতাবাসী ছেলের বিয়ে ঠিক হয়। ছেলেটিও মেয়েটিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। মোড়ল বিয়ের জন্য সব আয়োজন করে। যখন বিয়ের দিন উপস্থিত হয়, সেদিন সকাল থেকে আর ছেলেটিকে খুঁজে পাওয়া যায় না। বিয়ে না হওয়ার দুঃখে মেয়েটি নিজের বাড়ির পুকুরে ডুবে আত্মহত্যা করে। মেয়ের শোকে পুরো পরিবারটি ছত্রাকখান হয়ে যায়।
মোড়লের বউ পাগল হয়ে যান। একদিন এরকমই এক মাঠের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। আর মোড়ল নিজেও এই ঘটনার পর আত্মহত্যা করেন। এরপর থেকে সবাই বলে যে ওদের অতৃপ্ত আত্মাই নাকি এই অঞ্চলেই ঘুরে বেড়ায়। কলকাতা থেকে কোনো অবিবাহিত ছেলে এলেই তাকে ওই আত্মারা নাকি তুলে এনে বিয়ের জন্য ছাদনা তলায় নিয়ে যায়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে কয়েকজনের সাথে। ওই গ্রামটাতেও এখন আর কেউ থাকে না, ভূতের গ্রাম হয়ে পড়ে আছে ওটাও এখন। আপনার ভাগ্য ভালো যে আমরা সময় মতো এসে পড়েছি, তাই আপনি প্রাণে বেঁচে গেলেন, বুঝলেন মশাই? আচ্ছা, তাহলে রিক্সা চালকটির কি ব্যাপার? আসলে আপনি হয়তো জানেন না এখনো। আপনার যে স্টেশনে নামার কথা ছিল আপনি তার একটা আগের স্টেশনে নেমে গেছেন। পরের স্টেশনে আমাদের রামু রিক্সা নিয়ে আপনার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু ট্রেন চলে যাবার পরও যখন আপনি নামলেন না তখনও আমাকে ফোন করে সব জানালো। তারপর থেকেই তো আমরা আপনার খোঁজ করে যাচ্ছি সবাই। আপনার ফোনটিও বন্ধ থাকার জন্য আপনার সাথে যোগাযোগই করতে পারছি না। ভাগ্যিস আপনারা সঠিক সময় এলেন, নইলে যে কি হতো। কে কেমন লাগলো? পুরো থ হয়ে গিয়েছিলাম ভাই। সত্যি সত্যি এরকমটা ঘটেছিল নাকি তোর সাথে? বিশ্বাস তো করতে চাই না, তবে প্রিয় বন্ধুরা, কেমন লাগলো গল্পটি আমাদের লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও। মিশো অ্যাপটা ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করো। আর আমাদের গল্পের বিভিন্ন আপডেটস আর বিহাইন্ড দ্য সিনস পেতে ফলো করো আমাদের ইনস্টাগ্রামে, সেটিরও লিংক ডেসক্রিপশনে পাবে। এছাড়াও আমাদের সার্চ করে তো পেয়ে যেতেই পারো। আজকের জন্য গুড বাই। এ হচ্ছে সে নবাব কুঠি। সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল, তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে। তারপর হঠাৎ একদিন কি কারণে জানি না নবাব ক্রুদ্ধ হয়ে নর্তকীকে নিজের হাতে খুন করেন। আর সে রাত্রেই নাকি নবাবও গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধরেরা আজও আছেন, কিন্তু তারা এই প্রাসাদকে
অভিশপ্ত বলে মনে করেন। তাই এই প্রাসাদের উপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য। এর ছাদে বসে করুণ স্বরে কাঁদে ঘুঘুর দল। এমনকি খুঁজে দেখলে এখানে 2-4টে শিয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে। এবারে পুজোর ছুটিতে আমি আর বসন্ততে মিলে নলিনদের দেশে এসেছি। কথায় কথায়ও বললে, তোমরা কখনো হান্টিং করেছো? হান্টিং মানে শিকার? হ্যাঁ হ্যাঁ, শিকার করেছো? না মানে সে কি করে সম্ভব? হ্যাঁ ভাই, কথাটা তুমি ঠিকই বলেছো। আসলে আমার প্রপিতামহ সেকেলে লোক ছিলেন, শিকার করতে দারুণ ভালোবাসতেন। ওই দেখো সেই বন্ধু, এখনো তাতে বারুদ ভরা আছে। বলো কি? তবে যাবে নাকি শিকারে? অন্য কিছু নয়, এই বুনো মুরগি টুরগি ধরতে। রাতে রোস্ট করতে পারবো। যেতেই পারি, বাট অনলি ফর বুনো মুরগি। কি বলো বসন্ত? প্রবলেম নট, আমি রাজি। চলো তাহলে এখনই বেরিয়ে পড়ি অভিযান। আস্তে 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 আস্তে। বসন্তটা দেখছি পুরো প্ল্যানটাই ডুবাবে। একটু শেষ দুপুরে বেরোবো, যখন বাড়ির সবাই ঘুমোবে। কেউ যেন জানতে না পারে, জানতে পারলে কেলেঙ্কারি বাঁধতে পারে। আচ্ছা বেশ, তাই সই। আমরা 3জন বন্ধুতে মিলে জিপে চড়ে বনের পথে রওনা দিলাম। মিনিট 15 পরেই বড় বড় শাল আর ইউক্যালিপটাস গাছে ঘেরা জঙ্গলে প্রবেশ করলাম। সেখানে প্রখর রৌদ্রের আলো নিশ্চিদ্র পাতার ফাঁক দিয়ে প্রবেশ করে না। নলিন এক জায়গায় ওর জিপ গাড়িটা দাঁড় করিয়ে বললে, এখানে নামতে হবে, এরপর হাঁটা পথ। বসন্ত উৎসুক হয়ে বলে উঠল, বাপরে কত বড় জঙ্গল! ভাবতেই পারছি না, বেশ থ্রিলিং লাগছে ব্যাপারটা। নাও নাও, বেশি বিলম্বিত না করে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকি, চলো। তারপর 3 জনে মিলে গাছের পর গাছ পেরিয়ে গিয়ে চললাম। নলিন দাঁড়িয়ে পড়ে বললে, এখানে একটু দাঁড়ানো যাক। আসলে জঙ্গলটা বেশ গভীর, বেশি ভিতরে ঢুকলে পথ চিনে বাড়ি ফেরা মুশকিল হবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গলের চারপাশের শোভা পর্যবেক্ষণ করছিল। ঠিক এমন এক সময়ে বসন্ত চিৎকার করে বলে উঠল, আরে ওই দেখো, একটা বুড়ো মুরগি! সত্যি তো, সামনে গাছের আড়ালে একটা বুনো মুরগি কি যেন ঠুকে ঠুকে খাচ্ছে। নলিন ইশারায় চুপ করতে বললে। তারপর এক চোখ বুজে খুব মনোযোগের সাথে বন্দুক তাক করলে মুরগিটার উপর। যেই না নলিন বন্দুকের ট্রিগারটা টিপলে, অমনি গুলির আওয়াজে মুরগিটা চোখের পলকে ধা। এ দেখে বসন্ত হঠাৎ খেপে উঠল, বেটা মুরগি, পালাবি কোথায়? আয় আয় বলেই ছুটতে শুরু করলো মুরগিটার পিছনে। বসন্তর পিছু পিছু আমি আর নলিনও ছুটতে শুরু করলো। বসন্ত, ওরে বসন্ত, থামো থামো, আর যেও না, এরপর যে পথ হারিয়ে ফেলবে। বসন্ত, কি হলো কি হলো? কথা শোনো, কথা শোনো। কি শুনে কার কথা? না না, আমি এই বেটা মুরগিকে ধরেই ছাড়বো। এরপর বসন্ত ছুটতে থাকলো, আর সাথে আমরাও। এক সময় গিয়ে মুরগিটার দেখা তো পেলামই না, অন্ধকারে পথটাও হারালো। নলিন হাঁপাতে হাঁপাতে বললে, এই বসন্তটার সবকিছুতে বাড়াবাড়ি। এবার এবার আর বাড়ি ফেরবার কোনো উপায় নেই। একেই গভীর জঙ্গল, তার উপরে ঘুটঘুটে আধার। বসন্ত লজ্জায় মাথা চুলকোতে লাগলো। নলিন বললে, নাও নাও, একবার শেষ চেষ্টা করে দেখা যাক। ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে থাকি, চলো। সন্ধ্যার আবছায়ায় হঠাৎ যখন পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়ল, নলিন তখন পথ চিনতে পারলে বটে, কিন্তু তখন আর গ্রামে ফেরবার কোনো উপায় নেই। কারণ এখানে অমাবস্যার আধার রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে। আর গ্রামও নাকি এখান থেকে কমপক্ষে 15 মাইল দূরে। কাজেই স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যে বসে কাটিয়ে দেব। নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বললে,
আহা হা হা, কি সৌভাগ্য আমাদের, এত সুন্দর বাড়িতে যে রাত কাটাতে পারছি, এর থেকে ভালো আর কি বা হতে পারে। নলিন বললে, সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে। কেন? রাতে খাবে কি, বাদুর, চামচিকে না কালো অন্ধকার? আমি বললুম, ভয় পেও না, দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। আমার ব্যাগের কোটরে 1 ডজন মর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা বড় পাউরুটি আছে। বসন্ত বললে, আমার ফ্লাস্কে গরম চা আছে, ব্যাস, আজ আর কিছু না থাকলেও চলবে। কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? নলিন তবু খুঁতখুত করতে করতে বললে, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে। আমি বললাম, আমার কাছে একটা টর্চ আর 2টো মোমবাতি আছে, সুতরাং দুর্ভাবনা জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি। পশ্চিম দিকের বড় বড় জানলাগুলো দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল, তাতেই ঘরের ভিতরটা দেখা যাচ্ছিল আবছা আবছা। এ হচ্ছে মস্ত বড় একটা হল ঘর। এর মধ্যে অনায়াসে 100 জন লোকের জায়গা হতে পারে। কেবল মেঝের সমস্তটাই নয়, চারদিকের দেওয়ালও শ্বেত পাথরে বাঁধানো। অযত্নেও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে, তবু তার ভিতর থেকে নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠছিল, তা মুগ্ধ করে দিল আমাদের নয়ন মনকে। মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে, সে কারুকার্য অনুপম। আমি বললুম, বোধহয় এটাই নবাব বাহাদুরের নাচঘর। হঠাৎ ওধারের একটা দরজা খুলে গেল সশব্দে। নলিন চমকে উঠল। আমি হেসে বললুম, ব্যাপার কি নলিন, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্যই প্রস্তুত হয়ে আছো। নলিন বললে, একে বাড়িটার নাম ডাক ভালো নয়, তার উপরে আচমকা দরজাটা খুলে গেল কিনা। দমকা হাওয়ায় দরজা খুলে গেল, তাতে হয়েছে কি? তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে? নলিন বললে, এখানেও সব কথা আমার ভালো লাগছে না মোটেও। বসন্ত, আলো জ্বালো, খাবার বার করো, আমি বাতি জ্বাললুম। বাতির আলোতে ঘরের একটা কোণ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে, কিন্তু হাত কয়েক এগিয়ে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সে ক্ষীণ আলোর ধারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন, অন্ধরাত্রি, কিন্তু এরা কেউ স্তব্ধ নয়। গাছের ডালে পাতায় বাতাসের হুড়োহুড়ি। বাড়ির ভিতরে চঞ্চল হয়ে উঠছে যেন সমস্ত দরজা জানলা। একখানা এনামেলের ডিশের উপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলো। নলিন কলার খোসা ছাড়াতে বসলো। বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে উদ্যত হলো। আমি বললুম, চা পরে ঢেলো, আগে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও। বসন্ত কাছে এসে বললে, কোথায় ডিম? কেন, ওই ডিশে ঘোড়ার ডিম আছে বলে সে খালি ডিশখানা আমার দিকে এগিয়ে দিলে। আমি বললুম, চালাকি হচ্ছে, আমি এই মাত্র 6টা ডিম ডিশে নিজের হাতে ঢেলেছি। তোমার দিব্যি সুরেন, ডিশে আমি একটাও ডিম দেখিনি। 2টো বাতি জেলে টর্চের আলো নিয়ে 3 জনে মিলে ঘরের 4 দিক খুঁজতে লাগলো, কিন্তু একটাও ডিম আবিষ্কার করতে পারলুম না। মাথা চুলকোতে চুলকোতে বললুম, তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে? বসন্ত বললে, অসম্ভব। তবে সেইটাই হচ্ছে প্রশ্ন। এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরো কোনো মানুষ আছে। হতভাগা চোরকে আমি এক্ষুনি খুঁজে বের করব। আচম্বিতে আমিও অনুভব করলাম ঘরের ভিতরে আমরা ছাড়াও যেন বাহিরের কোনো লোক এসে হাজির হয়েছে। কোনোখানে পুরো অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চোখের ছুরির মতন তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেক ভাবভঙ্গি লক্ষ্য করছে। মনে মনে শিউরে বলে উঠল, বসন্ত, বসন্ত, এ বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, চলো। বসন্ত ক্রুদ্ধ স্বরে বললে, না না, কিসের ভয়ে পালিয়ে যাব? আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই। সে হেঁট হয়ে বন্দুকটা তুলে নিল। নলিন সচকিত স্বরে বললে, দেখো দেখো, ওই কোণে
ওই কোণে সাদা মতো কি একটা রয়েছে দেখো। ঘরের দক্ষিণ কোণে মেঝের উপরে সত্যি শ্বেতবর্ণ কি যেন অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। টর্চের আলো তার উপরে পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল। এক জোড়া পা, রক্ত মাংসের পা নয়, সে একেবারে অস্থিসার কঙ্কালের পা। তার চেয়েও ভয়াবহ হচ্ছে দুই কঙ্কাল পায়ের উপরে বাঁধা রয়েছে এক জোড়া নুপুর। বসন্ত বললে, ও হাড় দুখানা নিশ্চয়ই ওখানে ছিল, এতক্ষণ আমরা দেখতে পাইনি। নলিন কাঁপতে কাঁপতে বললে, না না, এতক্ষণ ওখানে কিচ্ছু ছিল না। আমি বললাম, নলিন, সেকালের সেই নবাব নাকি তার তার নর্তকীকে খুন করেছিলেন। নলিন আমার কথার জবাব না দিয়ে আর একদিকে অঙ্গুলি নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বললে, ও আবার কি বসন্ত, ও আবার কি? চকিতে ফিরে দাঁড়িয়ে দেখলাম আর এক রোমাঞ্চকর দৃশ্য। এতক্ষণ আমরা ঘরে যেখানে বসেছিলাম ঠিক সেখানেই পাথরের দেওয়ালের উপর জল করছে দুটো আশ্চর্য চক্ষু। চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাগ মণি দিয়ে। তাদের ভিতর থেকে ঠিকরে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত ক্ষুধা। বিনা বাক্য ব্যয়ে বসন্ত বন্দুক তুলে চোখ দুটোকে লক্ষ্য করে ঘোড়া টিপে দিলে বন্দুকের বিষম গর্জনে ঘর যেন ফেটে গেল। কিন্তু সে বিভৎস রক্তাক্ত চোখ দুটো জ্বলতে লাগলো ঠিক তেমন জল করেই। ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আর একটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিলে। দুখানা নুপুর পরা হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। শব্দটা যত প্রখর হলো ক্রমশই আমার শরীর অবশ হতে শুরু করলো। বেশ বুঝতে পারলুম এ হচ্ছে নুপুর পরা হাড়ের পায়ের জাদু। সে এগিয়ে আসছে আমাদের দিকে। পিছন ফিরে দেখতে ভরসা হলো না। নলিন বিকট এক আর্তনাদ করে ছুটলো বাইরের দরজার দিকে। বসন্ত চিৎকার করে বলে উঠলে, কাপুরুষ, কিসের এত ভয়? এসব হচ্ছে আর কিছু নয়, শুধুমাত্র হ্যালুসিনেশন, মরিচিকা। আমি বসন্তের এসব প্রলাপ বাক্যে একদম কান দিলুম না। নলিনের পথ ধরে সোজা বাইরের দিকে লাফ মারলুম। তারপর সে আধারে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো নলিনের পিছু পিছু। এভাবে কতক্ষণ ছুটল মনে নেই, তবে এক সময় বুঝলুম জঙ্গল শেষ হয়ে গেছে। নলিন আর আমি জিপের সামনে এসে হাঁপ ছাড়লুম। নলিন বললে, সুরেন, বসন্ত কোথায়? জানি না, তবে ও কিছুতেই ওই মহল ছাড়তে রাজি হচ্ছিল না। আমি প্রাণ বাঁচাতে কোনো রকমে বেরিয়ে এসেছি। সর্বনাশ! নলিন মাথায় হাত দিয়ে বসে পড়ল। বাড়ির লোকদের কি জবাব দেব এখন? আমিও নলিনের সাথে বসে পড়লাম। ভয়ে আতঙ্কে দুজনেই জড়সড়। সময় এগিয়ে চলল সময়ের মতো। রাত গভীর হলে দুজনেরই চোখ জুড়িয়ে এলো ঘুমে। গভীর রাতের দিকে হঠাৎ চিৎকার ভেসে উঠল, নলিন বললে, আরে এই যে বসন্তের কণ্ঠ। আমরা দুজনে ছুটতে বসন্তকে খুঁজে বের করলুম। ও হাঁপাতে হাঁপাতে বললে, ভাই, জোর বাঁচা বেঁচেছি আজ। আর কোনোদিন অন্ধকারে যেখানে সেখানে যাচ্ছি না। কেন, হয়েছেটা কি? আগে গাড়িতে ওঠো, যেতে যেতে সব বলছি। গাড়িতে উঠে বসন্ত বলা শুরু করলে, তোমরা তো ওখান থেকে বেরিয়ে পড়লে। আমি প্রথমে কিচ্ছু বুঝিনি। ধীরে ধীরে দেখলুম আমার সারা শরীর পুরো স্তব্ধ হয়ে যাচ্ছে। পর মুহূর্তে বিভৎস দৃশ্য জরিপ করলুম আমি। নর্তকী সাজে সজ্জিত এক কঙ্কাল আমার দিকে এগিয়ে আসছে। মহলের চারধারে আলো ছড়িয়ে পড়ছে। ঝাড়বাতি থেকে আলো ঠিকরে পড়ছে। কঙ্কাল মূর্তির বিভৎস দাঁতগুলি সে আলোয় চকচক করে উঠল। সে কঙ্কাল অট্টহাসি আস্তে আস্তে খুব কাছে এগিয়ে এলো আমার। তারপর বলল, কতদিন মানুষের রক্ত পান করিনি। সেই 250 বছর আগে শেষ রক্ত পান করেছিলাম। আজ গোটা একখানা মানুষ আমার সামনে। কি সৌভাগ্য আমার!
তারপর চোখের পলকে তীরের ফলার মতো দুটো ছুটলো দাঁত ঢুকিয়ে দিল আমার ঘাড়ে। আমি চিৎকার করতে গিয়েও পারলুম না, ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া আবার জোগাড়। তারপর হঠাৎ করে কে যেন বলে উঠলো, তারা হতচ্ছাড়ি রাক্ষসী, আবার তুই এসব শুরু করেছিস? তোর মজা আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখলাম রাজ পোশাকে এক কঙ্কাল প্রত্যেকে পিছনে এসে হাজির হয়েছে। তার আওয়াজে কঙ্কাল নর্তকী আমায় ছেড়ে দিয়ে বললে, তুই আবার আমার কাছে বাধা দিতে এসেছিস? আমায় খুন করে তোর স্বাদ মেটেনি? চুপ কর হতচ্ছাড়ি, তুই বেঁচে থাকতেও মানুষের ক্ষতি করেছিস, আর মরে গিয়েও তোর শয়তানি কমেনি। মরার পরে প্রথমে আমায় মারলি, তারপর যে সবাই ভয়ে প্রাসাদ ছেড়ে পালালো, অমনি তোর রক্তের নেশা আরো চড়ে গেল। কিন্তু আমি তো তোকে কোনোদিন আর কাউকে মারতে দেব না। কঙ্কাল নর্তকী রেগে ওর দিকে তেড়ে গেল, ও সাথে সাথে তেড়ে এলো। দুজনের মধ্যে জোর লড়াই শুরু হলো। এ ফাঁকে আমি সেখান থেকে দেথা। ও, তার মানে রাজাকে সেই নর্তকী মেরেছিল সে রাতে। থরি, নর্তকীর ভূত। যাই হোক, আর কোনোদিন এ ভুল করতে চাও বসন্ত? নমস্কার, ঢের শিক্ষা হয়েছে, এখন মানে মানে বাড়ি পৌঁছতে পারলে হয়। ফুচকা লিবেন গো, ফুচকা, ফুচকা লিবেন গো। প্রায় মাস তিনেক হয়ে গেল ভালো মন্দ কিছু পেটে পড়েনি। কিছুদিন আগে আচমকা বেদম শরীর খারাপ। ডাক্তারবাবু জানালেন আমার নাকি ভয়ানক অম্লশূল হয়েছে। ব্যাস, বাইরের খাওয়া দাওয়া সব বন্ধ। কাজের সূত্রে এই অজপাড়াগে পোস্টিং। এখানে কোয়ার্টারে একাই থাকতে হয়। দাদা বাবু, আপনার জন্য ভাত আর আলু সেদ্ধ ঢাকা দিয়ে রেখেছি রান্নাঘরে। দেরি করবেন নি, বেশি রাত করলে কিন্তু আবার ফের চোয়া ঢেকুর তুলবেন। আহ, জনার্দন, সারাক্ষণ ধরে এই হুকুম দিস না তো। তোর হাতের এই পোড়া ভাত আর আলু সেদ্ধ খেতে খেতে আমার মুখটা একেবারে পানসে হয়ে গেছে। মাঝে মধ্যে তো একটু ভালো মন্দ রাঁধতেও পারিস। এখন এগুলো রেখে যা দেখি, আমায় উদ্ধার কর। যা খুশি করুন গে, এবার কিন্তু অসুখ বাঁধলে আমি আর দেখতে আসবনি বলে দিলুম। তখন দেখবো ডাক্তার বাবুর বকা খাওয়ার হাত থেকে আপনাকে কি বাঁচায়। জনার্দন গজগজ করতে করতে চলে গেল। কি বা করব, রোজ একই খাবার খেতে খেতে আর পেরে উঠছি না। না, গলায় এক গ্লাস জল ঢেলে টেবিলে ফাইলপত্র নিয়ে বসলুম। ফাইল কত ঘাটতে ঘাটতে বেলা গড়িয়ে গেল। এইবার বিছানায় পড়লেই ঘুমে চোখ জুড়িয়ে আসবে। ফুচকা খাবেন? কেউ ফুচকা খাবেন গো? ফুচকা। দই ভাত জানালার বাইরে থেকে একটা টংলং টংলং শব্দ কানে এলো। ফুচকা নিবেন গো? টক জাল ফুচকা, দই ফুচকা, চুরমুর। চমকে উঠলাম। এই মাঝরাতে স্বপ্ন টপ্ন দেখছি না তো? এই অজপাড়া গায়ে এই গভীর রাতে ফুচকা বেচ থেকে এলো। টক জাল ফুচকা নিবেন গো? আমার জিভে তৎক্ষণাৎ জল চলে এলো। কতকাল যে ফুচকা চুরমুর ঘুগনির গাড়ির দিকে পা বাড়ায়নি তা কে জানে। ভাবলাম একটা দিন পেটে ফুচকা পড়লে কি বা এমন ক্ষতি হবে। 7-5 না ভেবে তৎক্ষণাৎ বাইরের দিকে ছুটলাম। উঠোনের ওপারে নিশ্চিদ্র অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। তবে খানিক এগোতেই সদরের সামনে দেখলাম বহু দূরে মেঠো পথ ধরে একটা মানুষ অন্ধকারে ফুচকার গাড়ি নিয়ে গিয়ে চলেছে। এই ফুচকা নিবেন গো? ফুচকা, মন মাতানো, সাদে টাটকা, বড় বড় ফুচকা। মনে হলো মরুভূমিতে এক পাত্র শরবতের মতো এই ফুচকাওয়ালা আমার সামনে উদয় হয়েছে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও, ফুচকা নেব, ফুচকা। এগিয়ে আসেন, দাঁড়াতে পারবো না বাবু। আশ্চর্য, দয়া করে দাঁড়াও, আমি আসছি। আসেন,
জলদি আসেন। ফুচকাওয়ালা ক্ষণিকের জন্য সে পথে দাঁড়ালো না, বরং সে ফুচকার গাড়ি নিয়ে এগিয়ে চলল বহু দূরে মাঠের প্রান্তে বাঁশ বাগানের দিকে। যাবে কোথায় ও? আমি তড়িঘড়ি উঠোনে রাখা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। এমনিতেই রাতে কিচ্ছু খাইনি, তার উপর ফুচকার কথা মনে করে খিদের উদ্বেগটা যেন আরো বেড়ে চলেছে। এই গাঁগঞ্জের রাতে একই চারপাশ নিঝুম হয়ে পড়ে, শুধু একই তালে ঝিঝির কলতান আর অজানা জন্তুদের চিৎকার। আরে ও দাদা, দাঁড়াও দাঁড়াও, ফুচকা খাবো, আমি ফুচকা খাবো। কি হলো? ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে কোনো ফুচকার গাড়ি নেই, এক্ষুনি বাড়ি যাও। হঠাৎই দেখলাম এক আগন্তুক একটা প্রকাণ্ড ছাতা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার কি? আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? প্রকাণ্ড ছাতার আড়ালে লোকটার মুখটা কেমন অস্পষ্ট, ভালো করে দেখতে পেলাম না। ওদিকে কেউ নেই, ভালো কথা বলছি, চলে যাও। কি শুরু করেছেন কি? আমার হাতটা ছাড়ুন। এখন এসব প্রশ্ন করার সময় নয়, ওদিকে গেলেই তোমার বিপদ। এসব বুজরুকি করার আর জায়গা পান না, না? সরে দাঁড়ান আমার সামনে। সেই আগন্তুককে রীতিমতো উপেক্ষা করে এগিয়ে গেলাম সামনের দিকে। ততক্ষণে আর ফুচকার গাড়িটাকে দেখতে পেলাম না। পাশে ধানি জমি পেরিয়ে একটা বিশাল মাঠ, তারপরেই বাঁশবাগান। আর কি ওখানে যাওয়া ঠিক হবে? ওদিকে তো কেউ যায় না। কি মনে হতে সাহস করে বেদম জোর সাইকেল চালিয়ে এগিয়ে গেলাম মাঠের দিকে। মাঠের শেষের দিকে একটা শেওড়া গাছের তলায় এসে দাঁড়ালাম। ওই মূর্খ লোকটার কথা শুনে দাঁড়ানোটাই আমার ভুল হয়েছে। কি কখনো যে দাঁড়াতে গেলাম, ধুর, বাড়ির দিকে এগোই। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে এক রাশ হতাশা নিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিলাম। ঠিক সেই সময় বাবু, বাবু আমায় খুঁজছিলেন? দেখলাম একটা রোগা পিলপিলে চেহারার লোক, পরনে পাজামার ফতুয়া, ঠিক পাশেই ফুচকার গাড়ি। সেখানে টিমটিমে আলো জ্বলছে। গাড়ির মধ্যে কাঁচের বাক্সে সাজানো থরে থরে ফুচকা, পাশে একটা হাঁড়িতে টক জল আর একটা ডেচকিতে আলু মাখা। টক জলের এই সুবাস যেন আমাকে মুহূর্তেই মোহিত করে তুলল। একটা সুঘ্রাণের স্পর্শে জিভের মধ্যে যেন জলে ভরে উঠল। ওর দিকে একটা করুণ দৃষ্টি নিক্ষেপ করে বললুম, ওহ, এই তো তুমি! কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি। সাইকেল নিয়ে ছুটতে ছুটতে আমার হাঁপানি ধরে গেল। বাবু, আমি তো এখানেই ছিলাম। থাক, আর দাঁত বের করে হাসতে হবে না। সেই কখন থেকে ভাবছি যে ফুচকা খাবো ফুচকা খাবো, তোমার কোনো পাত্তাই নেই। ফুচকাওয়ালা জিভ কেটে বললে, এই না না বাবু, আসলে সেসব কিছু নয়। আমি তো খদ্দেরের জন্য এই ফুচকা নিয়ে এইছি এত রাতে। আপনারে না খাইয়ে কি আমার শেষুক হবে? থাক, হয়েছে হয়েছে, এখন আর নিজের গুণগান গাইতে হবে না। তাড়াতাড়ি মাখো তো দেখি, বেশি করে টক ঝাল আলু দিয়ে মাখো দেখি। কতদিন ফুচকা খাইনি। ফুচকাওয়ালা ঠিক আমার কথা মতোই আলু সেদ্ধ, ছোলা, মটর, তেঁতুল আরো নানান মশলা দিয়ে ফুচকার পুর মাখতে শুরু করলো। আচ্ছা, তোমার নাম কি? এইখানে তো তোমায় আগে কখনো দেখিনি। বাবু, আমার নাম বিশু, থাকি আর 3টে স্টেশন পরে কোতোয়ালিতে। কোতোয়ালি? কেন বাবু, আপনি কি ওখানের কাউকে চেনেন নাকি? না 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 না, আমি কেন ওখানে কাউকে চিনতে যাব? বিশুকে দেখলাম আপন কায়দায় বেশ নিজের মতো করে আলু মাখছিল। ও যেন আমার স্বাদের সম্পূর্ণটাই জানতো আগে থেকে। একদম পরিমাণ মতো লঙ্কা, লেবু আর তেঁতুল জলের মিশ্রণে এক অপূর্ব সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে এই আদিগন্ত মাঠ ঘাট এলাকা জুড়ে। মনে হলো এত সুন্দর ঘ্রাণ আমি এই জীবনে প্রথমবারের মতো পাচ্ছি। এরপর বিশু আমার দিকে একটা বড় জাম্বো সাইজের ফুচকা এগিয়ে দিল। তাতে তেঁতুল জল টলটল করছে। এই নিন বাবু, এই দেখুন তো কেমন হয়েছে ফুচকাটা।
কোনো দিকে নাচে ফুচকাটা মুখে পুরতেই চমক লাগলো। মুখের ভিতর মনে হলো একটা অপূর্ব স্বাদের অনুভূতি খেলা করে গেল। জীবনে কতবার ফুচকা খেয়েছি, কখনো তো এমন স্বাদের অনুভূতি পাইনি। না না, আমার মনে হয় এত কাল বাদে ফুচকা খেয়েছি বলে নয়, এই স্বাদ যেন সত্যি অতুলনীয়, অনন্য। বাবু, ফুচকাটা ঠিক আছে তো? ঠিক আছে মানে? এতে কি মিশিয়েছো বিশু? এত অপূর্ব খেতে লাগছে। কি যে বলেন বাবু, কিছু মেশাতে যাব কেন? বিশু আর একটা ফুচকা ততক্ষণে এগিয়ে দিয়েছে আমার শালপাতার দিকে। দ্রুত আর কোনো দিকে না চেয়ে সেটা মুখে পুরলাম। এই রাত বিরাতে ফুচকা বিক্রি করছো, তোর ভয় করে না বিশু? বিশু আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে বলল, ভয় আমার কেন করবে বাবু? ভয় তো যারা দোষ করেছে তাদের হয়, আমি তো কোনো দোষ করিনি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক তা ঠিক। আহা, ফুচকা দাও থামালে কেন? তাড়াতাড়ি দাও, পরে ফুচকা দাও। আর তো ফুচকা পাবেন না বাবু, অনেক ফুচকা খেয়ে ফেলেছেন। মানেটা কি? আর দেবে না মানে? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। আমার মধ্যে যেন একটা অদ্ভুত আসক্তি দানা বেঁধেছে। আমি যেন চেয়েও ফুচকা খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারছি না এবার। না বাবু, আর তো ফুচকা আপনাকে দেওয়া যাবে না, আমি চললুম এখান থেকে, বিদায়। আমার জিভ থেকে অনর্গল লালা ঝরতে শুরু করেছে। না বিশু, না, তুমি তুমি আমার সাথে এরকম করতে পারো না। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও, যেও না, যেও না। আসুন বাবু, আসুন, ফুচকা খেতে আসুন। আমি ছুটতে ছুটতে কখন যে বাঁশবাগানের মধ্যে প্রবেশ করেছি খেয়াল নেই। কোথায় বিশুর ফুচকার গাড়ি? কোথাও তো দেখতে পাচ্ছি না। এদিকে আমার জিভ বাধা মানছে না, আমার সারা শরীর উতলা হয়ে উঠেছে। সারা বাঁশবাগানে একটা অদ্ভুত চিৎকার, ফুচকা নেবে গো, ফুচকা। কোথায় বিশু? কোথায় কোথায় সেই ফুচকার গাড়ি? রাতের কালো আধারে ঝিঝির কণ্ঠস্বর ছাপিয়ে সেই স্বর ভেসে আসছে। আমি যখন ওই মায়াবী ফুচকা খাবার জন্য উন্মাদ পীড়িত, ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল একটা ছোলা মটর আর টক জলে ঠাসা ফুচকা। আমি কেমন উন্মাদের মতো ছটফট করে উঠলাম। মনে হলো এইবার আমার তৃপ্তির ঘর পূর্ণ হবে। আমি ওটার দিকে হাত বাড়িয়ে দিলাম, সাথে সাথেই সেই ফুচকা সরে গেল। কি হলো? ওটা কি? আমি ওটাকে কেন ধরতে পারছি না? আমি ওটার দিকে ছুটে গেলাম, কিন্তু ফুচকাটা ক্রমশই আমার থেকে দূরে সরে যেতে শুরু করলো। কিন্তু আমি এই ঘন অন্ধকারের মধ্যে ছুটে চললাম সেই ফুচকার পিছনে। আমার জিভ যেন ক্রমেই বেরিয়ে এলো সেই ফুচকাটার নাগাল পাওয়ার জন্য, কিন্তু না, সেটাকে আমি কিছুতেই ছুঁতে পারছি না। নিশ্চিদ্র বাঁশবাগানের মধ্যে এই কোন মায়াবী মরিচিকার পিছনে আমি ছুটে চলেছি আমি জানি না। অবশেষে সেই ফুচকা একটা জায়গায় এসে থামলো। এইবার আমি সেই ফুচকার নাগাল পাবো। ঠিক সেই সময় ফুচকাটাকে সামনে থেকে ধরতে যাব, কিন্তু ফুচকাটা বুদবুদের মতো কোথায় উবে গেল। এই যে মিস্টার তারাপদ, এত লোভ কেন আপনার? বেশি লোভ করা ভালো নয়, সে কি আপনার জানা নেই? একটা ফুচকার পিছনে এভাবে ছুটে চলেছেন। মানে কি বলছোটা কি বিশু? ঠিকই তো বলছি, এত লোভ করছেন কেন? একটা লোভী স্বার্থপর মানুষ। কে 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 তুমি? আমি সেই মানুষটার ছেলে যাকে তুই অপমান করে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। মনে পড়ে সেসব দিনের কথা? মানে কে 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 তোমার বাবা? আমার বাবার নাম মানিক মণ্ডল, চিনতে পারছিস? তোর অফিসে তোর অধীনে থাকা সামান্য সেলসম্যান। কি মানিক বাবু? হ্যাঁ রে, হ্যাঁ, সেই কোতোয়ালির মানিক বাবু। আমার বাবা কি না করেনি কোম্পানির জন্য, কি পেয়েছে
শেষ বয়সে আমার বাবাকে পথে বসালি তুই। ম্যানেজার হয়ে তুই কোম্পানিকে বোঝালি আমার বাবা নাকি লোভী স্বার্থপর, যুগের সাথে তাল মিলিয়ে তিনি চলতে পারেন না। বৃদ্ধ বয়সে চাকরি হারানোর যন্ত্রণা তিনি সহ্য করতে পারলেন না, একেবারে শয্যাশায়ী হয়ে গেলেন। এরপর আমাদের পরিবারটা তিলে তিলে ধ্বংসের পথে এগিয়ে গেল। আমি কলেজ ছেড়ে কটা ফুচকা নিয়ে পথে পথে বিক্রি করতে শুরু করলাম। আমার সর্বস্ব দিয়ে আমি বাবার ওষুধ, সংসারের খরচ সবকিছু পূরণ করার চেষ্টা করেছিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস, একদিন আনমনে রাস্তা পার হচ্ছিলাম, আর ব্যাস, মুহূর্তের মধ্যে সব শেষ। আমার বাবা আমার মৃত্যু শোক মেনে নিতে পারেনি। সবকিছু কার জন্য হারিয়েছে জানিস? শুধু তোর জন্য, তোর জন্য, তোর। বিশুর মুখে এই সব কিছু শোনার পর আমার সারা শরীর তরতর করে কাঁপতে লাগলো। আমি যে কতটা অন্যায় করে ফেলেছি তা আমি কল্পনা তো ভাবিনি। ভেবেছিলাম কোম্পানিতে নিজের জায়গাটা শক্তপোক্ত করব, কিন্তু কিন্তু আমি স্বপ্ন ভাবতে পারিনি এমনটা হবে। বিশ্বাস করো বিশু, আমি ভুল করেছি, কিন্তু আমি এইসব ঘটে যাবে জানতাম না। তুই আমার জালে যে ধরা দিয়েছিস, তোর আর কোনো মুক্তি নেই। বিশু সেই জল জলে চোখ। না না বিশু, আমায় ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমায় ছেড়ে দাও, মাফ করে দাও। ছেড়ে দেব? হ্যাঁ, তোকে ছেড়ে দেব? বিশু সেই ফুচকার গাড়ি আমার দিকে এগিয়ে এলো। আমি ছুটতে শুরু করলাম পাগলের মতো। বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও বাঁচাও। কেউ বাঁচাবে না, কেউ না। বাঁশ ঝাড় ঝোপ জঙ্গল পেরিয়ে কতক্ষণ যে ছুটেছি তার ইয়ত্তা নেই। এই গহীন রাতে আমি যেখান থেকে আর বেরোতে পারবো না তা ভালোই বুঝতে পারছিলাম। সব আশা যখন ছেড়ে দিয়েছি তখন দেখলাম সেই বাঁশ ঝাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই আগন্তুক। আমি হাঁপাতে হাঁপাতে ওনার কাছে এসে বললাম, আমায় উদ্ধার করুন, আমার বড় বিপদ। আগন্তুক বাইরের দিকে নির্দেশ করে বললেন, ওই যে ওইখানে তোমার সাইকেল রাখা আছে, চলে যাও। এদিকটা আমি সামলে নিচ্ছি, এ পথে আর কোনোদিন যেন এসো না। আমি ছুটে সাইকেলে গিয়ে বসলাম। তারপর পিছনে তাকাতেই উনি ছাতাটা তুললেন। মানিক বাবু, সেই এক রূপ, শান্ত স্থির দৃষ্টি, শুধু চোখের তলায় কালি জমেছে। আমি চিৎকার করে বললাম, মানিক বাবু, মানিক বাবু, আমি পাপ করেছি, আমি পাপ করেছি মানিক বাবু। আহ, তারাপদ, কোনো কথা বলো না, চলে যাও, চলে যাও এখান থেকে। আমি ততক্ষণে সাইকেল ছুটিয়েছি অনেক জোরে। মনের মধ্যে নিজের ওপরে একটা ঘৃণা বিদ্বেষের জন্ম নিল। মানিক বাবু আজও প্রমাণ করে দিলেন তার মন কতটা উদার।